প্রিয় বন্ধুরা, জব উইথ এমসিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে দেখো আবারও চলে এসেছি ইম্পর্টেন্ট 20 কোশ্চেন্স অ্যান্সার। তো এর আগে কিন্তু আমি একটি সেট আপলোড করেছিলাম। তো আমাদের বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে চাকরির ক্ষেত্রে, যেমন দেখো প্রথমে রয়েছে ক্লার্কশিপ, রেল, ডব্লিউবিসিএসসি, গ্রুপ সি, সেন্ট্রাল টেট, পুলিশ, ব্যাংক এবং ডব্লিউবিসিএস এক্সামিনেশন। তো ইংরেজি ভাষা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে সমস্ত এখানে চাকরির কথা বলা রয়েছে তার ক্ষেত্রে ইংরেজি যে টপিকটা রয়েছে সেই টপিক থেকেই গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর। তো চলো কথা না বাড়িয়ে আজকের যে 20টি প্রশ্ন রয়েছে এবং তার সঙ্গে আলোচনা সহ সলভ বা সমাধান রয়েছে সেগুলো দেখতে থাকো। দেখো এই নাম্বার যেটা বলা রয়েছে 20 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স। তো এখানে আর, ইজ, এম এবং ওয়্যার সবগুলোই কিন্তু এগুলো কি বি ভার্ব, ঠিক আছে, সবগুলো বি ভার্ব। তো এই বি ভার্বের মধ্যে এখানে কোনটি আমরা লিখব? তো 20 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স যখন কোনো পরিমাপবাচক, ঠিক আছে, পরিমাপবাচক শব্দ সেটা প্লুরাল হবে, প্লুরাল হলেও কিন্তু সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করব। তো এখানে আর রয়েছে প্লুরাল বি ভার্ব, ইজ এখানে অবশ্যই সিঙ্গুলার, এমও সিঙ্গুলার, কিন্তু 20 মাইলসের পরে কখনো কিন্তু সেটা কি হবে না, এখানে যখন আমরা সিঙ্গুলার করব সেখানে এম হবে না। এবং ওয়্যার তো অবশ্যই এখানে হচ্ছে না, ওয়্যার বি ভার্বের কি পাস্ট ফর্মে রয়েছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো 20 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। পরেরটা বি নম্বর, ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ ডান ইট। এখানে কি কি রয়েছে? হ্যাজ রয়েছে, হ্যাভ রয়েছে, হ্যাড এবং ওয়াজ। তো এখানে পুরো যদি বাক্যটি আমরা লক্ষ্য করি ওয়ান অফ দ্য গার্লস, তো ওয়ান অফ দ্য গার্লস অনেক মেয়েদের মধ্যে একজনকে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এখানে ওয়ানটাই কিন্তু এখানে মেইন সাবজেক্ট হয়েছে, অনেক মেয়েদের মধ্যে একজন। তাহলে এখানেও কিন্তু সিঙ্গুলার ফোর্সটা কিন্তু রয়েছে বাক্যের। ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ ডান ইট, হ্যাজ, হ্যাভ, হ্যাড এবং ওয়াজ। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, হ্যাভ কিন্তু কখনো হচ্ছে না, তো করেছে অর্থে বোঝানো হয়েছে। তাহলে এখানে যে আমাদের হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাজ, হ্যাভ এবং হ্যাডকে আমরা কিন্তু কি বলি? হ্যাভ ভার্ব বলি। আর হ্যাড যেটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে হ্যাজ এবং হ্যাড দুটোই কিন্তু হচ্ছে, কারণ সিঙ্গুলার ফর্ম রয়েছে। তো একটি মেয়ে এটি করেছিল বা মেয়েদের মধ্যে একজন এটা করেছিল, হ্যাড হতে পারে, আবার মেয়েদের মধ্যে একজন এটি করেছে, প্রেজেন্টে যদি হয় হ্যাজ এবং পাস্টে হ্যাড। তো এই ক্ষেত্রে আমাদের দুটোই কিন্তু হলো সঠিক উত্তর হচ্ছে কি হচ্ছে হ্যাজ এবং হ্যাড হচ্ছে। হ্যাড কখন হচ্ছে পাস্ট, হ্যাজ কখন হচ্ছে প্রেজেন্টে। ড্যাশ রাজধানী এক্সপ্রেস রানস ফাস্ট অ্যান্ড দ্য এ নান অফ দিস। সাধারণভাবে আমরা আর্টিকেলস দুটো ভাগ জানি। আর্টিকেলসের যে দুটো ভাগ, ডেফিনিট আর্টিকেলস এবং আরেকটি কি ইনডেফিনিট আর্টিকেল। তো দিকে কিন্তু আমরা কি হিসাবে বলি? নির্দিষ্ট বা ডেফিনিট আর্টিকেল হিসেবে। তো কোনো ট্রেনের নামের আগে, রাজধানী এক্সপ্রেস নেম অফ আ ট্রেন, তো ট্রেনের নামের আগে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব, এটা কিন্তু নিয়মে রয়েছে। তাহলে দা রাজধানী এক্সপ্রেস। ফাইন্ড আউট দ্য ডাবল প্রিপোজিশন ফ্রম দ্য ফলোয়িং। তো নিচে দেখো 4টে প্রিপোজিশন দেওয়া রয়েছে, অন, উইদিন, বাই এবং ফ্রম। তো এখান থেকে যে ডাবল প্রিপোজিশন রয়েছে, ডাবল প্রিপোজিশন অন অবশ্যই নয়, সিঙ্গেল রয়েছে, বাই অবশ্যই নয়, ফ্রম নয়। তো উইদিন যদি আমরা দেখি এখানে কিন্তু উইথ এবং আরেকটা কি রয়েছে? ইন রয়েছে। তাহলে উইদিন কিন্তু এখানে ডাবল প্রিপোজিশন, উইদিন, ডাবল প্রিপোজিশন উইদিন। ই নাম্বারটা লক্ষ্য করো, দ্য বয় হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স দ্য মর্নিং। দ্য টেন্স ইন দ্য সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে, দ্য বয় হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স দ্য মর্নিং, ছেলেটি সকাল থেকে কি করছে? মাঠে কাজ করছে। তো এখানে যে টেন্স হবে, এই বাক্যটি যে টেন্সের মধ্যে পড়বে, প্রথমে বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা গঠন কি জানি? যে প্রথমে সাবজেক্ট হতে পারে, তারপরে এম, ইজ এবং আর, এম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে অবজেক্ট থাকবে, অন্যান্য অংশ থাকতে পারে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি গঠন দেখি, দ্য বয় এখানে সাবজেক্ট রয়েছে, এম, ইজ, আর কিন্তু নেই, তাহলে এটা অবশ্যই হচ্ছে না, বাদ দিয়ে দিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একই রকমই থাকবে, কিন্তু এখানে ওয়াজ এবং ওয়্যার বসবে সাবজেক্টের পরে। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস দ্য বয় হ্যাজ বিন নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেটা প্রথমে সাবজেক্ট, তারপরে
হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, ভার্বের সঙ্গে কি থাকছে, আইএনজি ফর্ম থাকছে, অবজেক্ট এবং অন্যান্য যদি অংশ থাকে, আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, এরকম ভাবে যাবে। অবশ্যই এটা অ্যাসার্টিভের গঠন। দ্য বয় হ্যাজ বিন ওয়ার্কিং দ্য ফিল্ড সিন্স দ্য মর্নিং, অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, দ্য বয়ের পরে হ্যাজ বিন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এই ক্ষেত্রে সঠিক হচ্ছে। তাহলে ই নাম্বারের জন্য সঠিক উত্তর কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ইডিয়ম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, তো ইডিয়ম যে বাগধারা, যেটা আমাদের প্রচলিত অর্থ, বিশেষ করে যেটা দেওয়ার থাকে, ঠিক তার কিন্তু কি বোঝাতে পারে, যে আক্ষরিক যে অর্থটা সেটা প্রকাশ না পায় অন্য অর্থ প্রকাশ করতেই পারে। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মিনস, এটা কিন্তু একটা ইডিয়াম। তো এই যে ইডিয়ামটা রয়েছে, ইডিয়ামটার অর্থ প্রচলিত যে বাগধারা, প্রচলিত বাগধারা, ইডিয়াম প্রচলিত বাগধারা, এর অর্থটা এখানে কি হিসাবে প্রকাশিত হয়েছে, অর্ডারলি মানে সুশৃঙ্খল ভাবে, ডেঞ্জারাসলি কি হিসাবে, যে কোনো কিছু বিপদের সঙ্গে বা বিপজ্জনক ভাবে, ইন আ স্টেট অফ ডিসঅর্ডার, ইন আ স্টেট অফ ডিসঅর্ডার বলতে কি বোঝানো হয়েছে, বিশৃঙ্খল ভাবে, মানে ডিসঅর্ডারলি, নান অফ দিস, এর মধ্যে কোনোটি নয়। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি, ইডিয়ামগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করতে হয়, না জানা থাকলে এটা কিন্তু খুব অসম্ভব হয়ে পড়ে। কারণ 6 এবং 7 এরকম কিন্তু অর্থ এখানে দেওয়া নেই। অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে ঠিক অর্থটা কি একটা হয়েছে, অন্য অর্থ হয়েছে। তো এখানে ইন আ স্টেট অফ ডিসঅর্ডার অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স যে ইডিয়াম, তার অর্থ হবে ইন আ স্টেট অফ ডিসঅর্ডার, অর্থাৎ বিশৃঙ্খল ভাবে। ঠিক আছে। জি নাম্বার, দ্য ম্যান উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ মান্থ, দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক ইজ, এখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে এর জন্য আমরা সঠিক যে প্রিপোজিশন ব্যবহার করবো সেটা কোনটা, মানুষটি কি করবে, দ্য ম্যান উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ আ মান্থ, তো উইল হ্যাভ ফিনিশড এখানে বুঝতেই পারছো যে ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে, এবং এটাকে যখন আমরা কি করব, সঠিক ভার্ব হিসাবে লিখব, বিশেষ করে এখানে যে প্রিপোজিশন সেটা কি হবে, সে বিষয়টাই দেখো, যে অফ হতে পারে, কি বাই হতে পারে, উইথ হতে পারে, উইদিন হতে পারে। তো এখানে অবশ্যই উইদিন, কেন উইদিন হবে আমি বলছি। দ্য ম্যান উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ, মানুষটি 1 মাসের মধ্যে কাজটি করে থাকবে। উইদিন বলতে একটা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে কোনো সময়ের মধ্যে যদি করে থাকে তাহলে উইদিন হয়। তো উইল হ্যাভ ফিনিশড করে থাকবে, দ্য ম্যান উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ, উইদিন সঠিক উত্তর। নেক্সট এইচ, ইফ আই ড্যাশ সচিন তেন্ডুলকার, দ্য প্রপার বিভার ফর দ্য ব্ল্যাঙ্ক ইজ, তো এখানে ইফ আই ওয়ার সচিন তেন্ডুলকার, কেন হচ্ছে ওয়ার, ভালো করে লক্ষ্য করো, যে যদি আমি সচিন তেন্ডুলকার হতাম, একটা জিনিস মাথায় রাখবে যে এগুলোকে কিন্তু আমরা কি বলা হয়, মুডের ক্ষেত্রে আমরা বলবো সাবজাংটিভ, এগুলোকে আমরা বলবো সাবজাংটিভ, SUBJUNCTIVE, সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুড। তো সাধারণভাবে যদি কোনো কিছু অকল্পনীয় বিষয়, যে কল্পনার বাইরে, যদি আমি সচিন তেন্ডুলকার হতাম, অবশ্যই হতে পারছি না, বা আমি সচিন তেন্ডুলকার নয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সাপোজিশন হলে, SUPPOSITION, সাপোজিশন যদি হয় তাহলে অকল্পনীয় বিষয় বা অবাস্তব কোনো কল্পনা, তো সেই ক্ষেত্রে আমরা ওয়াজ না লিখে এখানে ওয়ার ব্যবহার করব। ইফ আই ওয়ার সচিন তেন্ডুলকার, একই রকম ভাবে হতে পারে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। This is the house where I was born. The sentence is simple sentence, complex sentence, compound sentence, imperative sentence. তো সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে, ঠিক আছে, বা সাবজেক্ট এবং হতেই পারে যে ট্রানজিটিভ ভার্ব উইদাউট অবজেক্ট হতেই পারে, ট্রানজিটিভ ভার্ব সকর্মক উইথ অবজেক্ট, আবার অনেক ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বও থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় মাথায় রাখতে হবে যে একটি মেইন ক্লজ থাকবে, প্রধান খণ্ডবাক্য, মেইন ক্লজ, পাশাপাশি এক বা একের বেশি হলেও কি থাকতে পারে, সাব ক্লজ থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে বাক্যটা দেখি, দিস ইজ দ্য হাউস, এটি সেই বাড়িটি, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এটি সেই বাড়িটি যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাহলে দিস ইজ দ্য হাউস এটা কিন্তু মেইন ক্লজ হয়েছে, আর হোয়ার আই ওয়াজ বর্ন এটা কিন্তু হয়েছে এখানে সাব ক্লজ।
সাব ক্লজ কেন? কারণ এই ক্লজটি অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল হচ্ছে দিস ইজ দ্য হাউসের উপরে, মেন ক্লজের উপরে। তাহলে যেহেতু এখানে একটি মেন ক্লজ রয়েছে এবং একটি সাব ক্লজ রয়েছে এবং এখানে রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার দিয়ে যুক্ত হয়েছে, রিলেটিভ অ্যাডভার্ব, তো সেই জন্য এটা কিন্তু কি হয়েছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। এই বিষয়গুলো তোমরা কিন্তু ফ্রেজ এবং ক্লজ, ফ্রেজ ক্লজ যখন ভালো করে শিখবে বা গ্রামার বই থেকে যখন ফ্রেজ এবং ক্লজ পড়বে তখন কিন্তু অবশ্যই বিষয়টা বুঝতে পারবে। কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ডে সবসময় দুটো মেন ক্লজ কমপক্ষে কোনো কনজাংশন দ্বারা যুক্ত হতে পারে, বিশেষ করে কো রিলেটিভ কনজাংশন, যেমন হতে পারে অ্যান্ড, ঠিক আছে, বাট, এই ধরনের হলো কনজাংশন দিয়ে শুরু হতে পারে, সো হতে পারে। আর ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। সাধারণভাবে যে বাক্যগুলো আমরা কি করি, যে বাক্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু করি এবং সেখানে বক্তা কি করে আদেশ অথবা বক্তা অনুরোধ বা উপদেশ এই ধরনের কথা বলে বা সতর্কতামূলক কোনো কিছু বলে, সেগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই যে দুটো বললাম এবং উপরের যে একটি, এই তিনটির কোনো বৈশিষ্ট্য কিন্তু এই বাক্যের মধ্যে নেই। যেটা রয়েছে সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের, সেজন্য এটা কিন্তু সঠিক উত্তর হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ক উইকড ইজ, অ্যান্টোনিম হলো বিপরীত শব্দ। তো উইকড যে শব্দটি রয়েছে ওই উইকড শব্দটির বিপরীত শব্দ কি হবে? তাহলে উইকডের অর্থ হলো দুষ্টু বা খারাপ, শয়তান, ঠিক আছে। তো এখানে এর বিপরীত শব্দ যদি আমরা বলি, ন্যারো মানে সংকীর্ণ, ট্র্যাঙ্কুইল মানে কি প্রশান্ত বা শান্তিময়, এবং ইনফেরিয়ার বলতে নিকৃষ্ট মানের, খারাপ অর্থ বোঝানো হয়, এবং ভার্চুয়াসের অর্থ হলো কিন্তু গুণী, অথবা বলা যেতে পারে ভার্চুয়াস নিষ্পাপও বলা যেতে পারে, নিষ্পাপ, নিষ্পাপ। তাহলে এখানে উইকডের বিপরীত শব্দ নিষ্পাপ, ভার্চুয়াস। আই কুড নট অ্যাটেন্ড মিটিং ডিউ টু মাই ইলনেস, স্টেডিনেস, রেডনেস। আমি মিটিংয়ে উপস্থিত হতে পারিনি, ডিউ টু বলতে কারণে, কি কারণে? ডিউ টু মাই আমার অসুস্থ, ইলনেস অসুস্থতা, স্টেডিনেস, স্টেডিনেসের মধ্যে কি রয়েছে, যে প্রবাহমানতা, এবং রেডিনেস দ্রুতশীলতা। তো এখানে রেডি বা স্টেডি এবং কোনোটাই কিন্তু যাচ্ছে না। এবং আরেকটা লক্ষ্য করে দেখো, এখানে ইলটা যে রয়েছে, ইলটা কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে। এখানে কিন্তু ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে, এখানে ইলনেস সঠিক হচ্ছে এবং এটা কিন্তু আবার নাউন ফর্মও হয়েছে, ইলের নাউন ফর্ম ইলনেস। ইজ হি নট আ ম্যান অফ লেটার্স চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ, এই বাক্যটাতে কিন্তু দেওয়া রয়েছে, কিসে দেওয়া রয়েছে, এই বাক্যটা টোটালটা দেওয়া রয়েছে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবার এটাকে আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভে। তো অ্যাসার্টিভে যখন আমরা করব ইজ হি নট আ ম্যান অফ লেটার্স, তো এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটা আগে নিয়ে নেব। তাহলে এখানে দেখো হি লিখলাম এবং যে অক্সিলারি ভার্বটা রয়েছে, সাহায্যকারী ক্রিয়াপদ, সেটি লিখবো। তাহলে হি ইজ, ইংরেজিতে যে ভাবে নিয়মটা বলা হয়ে থাকে, তাহলে হি ইজ, এবং সেখানে যদি কোনো নেগেটিভ দেওয়া থাকে সেই নেগেটিভ আমরা কিন্তু কি করব, নেগেটিভ তুলে দেব। তাহলে নেগেটিভ যদি তুলে দিই, হি ইজ আ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার্স, অর্থাৎ তিনি একজন জ্ঞানী মানুষ বা পণ্ডিত মানুষ। তাহলে এইখানে অ্যাসার্টিভ হয়ে গেল। এবং এই যে অপশনগুলো দেওয়া রয়েছে এখানে, হি ইজ আ ম্যান অফ লেটার্স, হি ইজ নট আ ম্যান অফ লেটার্স, হোয়াই ইজ হি আ ম্যান অফ লেটার্স, হি ইজ আ ম্যান অফ লেটার্স, হি ইজ নট অল আ ম্যান অফ লেটার্স। তাহলে এখানে 3 নম্বর যে অপশনটা সেটা কিন্তু এই ক্ষেত্রে সঠিক হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াই ওয়াজ হি রানিং দ্য রেস, চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, ওয়াজ হি রানিং দ্য রেস পুরোপুরি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। এটাকে আমাদের যদি চেঞ্জ করতে হয় তার আগে আমাদের বুঝে নিতে হবে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ অথবা প্যাসিভ, এই যে দুটো ভাগ সেটার কোন ভাগে রয়েছে। ওয়াজ হি রানিং দ্য রেস, তাহলে এখানে অবশ্যই হি ওয়াজ রানিং দ্য রেস যদি আমরা মনে মনে করে নিই এবং বুঝতেই পারছি যে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াসে আমরা সাধারণভাবে কি ব্যবহার করে থাকি, পাস্ট কন্টিনিউয়াসে আমরা যখন সাহায্যকারী ক্রিয়াপদে প্যাসিভে ব্যবহার করব ওয়াজ, বিং অথবা ওয়্যার বিং, ওয়্যার বিং। তাহলে এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে দেখো,
হোয়াই ওয়াজ দ্য রেস, বিং কিন্তু এখানে নেই, অবশ্যই যাচ্ছে না। হোয়াই ওয়াজ দ্য রেস বিং রানিং, রানিং কিন্তু আবার যাবে না এখানে, যদিও বিংটা রয়েছে, কারণ প্যাসিভের সবসময় ভার্বের কিন্তু কি হয়, থার্ড ফর্ম হয়, সর্বদা ভার্বের থার্ড ফর্ম। হোয়াই ইজ দ্য রেস ইজ অবশ্যই নয়, তাহলে এখানে হোয়াই ওয়াজ দ্য রেস বিং রান বাই হিম। এটা তবু সলভের বিষয়টা একটু বলে রাখি। এবার ধরে নেওয়া যাক এটাকে আমরা অ্যাসার্টিভ করে নিচ্ছি মনে মনে, তাহলে কি হচ্ছে, হি ওয়াজ রানিং দ্য রেস, হি ওয়াজ রানিং, হি ওয়াজ রানিং দ্য রেস, হি ওয়াজ রানিং দ্য রেস। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করে নিই, এটাকে যদি পরিবর্তন করি, তাহলে পরিবর্তন করলে দেখো দ্য রেস, টি বড় হাতে, দ্য রেস, দ্য রেস ওয়াজ বিং রান বাই হিম, তাই তো। এবার কোশ্চেন যখন করছি তাহলে ওয়াজটা কিন্তু আগে যাচ্ছে, তাহলে ওয়াজ দ্য রেস বিং রান বাই হিম। এবার হোয়াই দিয়ে হয়েছে, তাহলে হোয়াই ওয়াজ দ্য রেস বিং রান বাই হিম। এভাবেও কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। দ্য নান সেইড ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, অর্থাৎ সন্ন্যাসিনী বললেন ফুল তুলো না, ন্যারেশন করতে হবে। তো ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। কি রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা কি জানি, যে সেখানে আদেশ, অনুরোধ, উপদেশ, সতর্কতামূলক কোনো কিছু হতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যে ভার্ব থাকে রিপোর্টেড স্পেস, এখানে সে ভার্বের আগে সাধারণত টু ব্যবহার করি, এবং ডু নট থাকলে আমরা সেখানে কি করব, নট টু করব। এটা আমাদের জানা একটা নিয়ম রয়েছে। তাহলে এখানে আমরা যদি বলি সন্ন্যাসিনী নিষেধ করেছিলেন ফুল তুলতে, বাংলা অর্থ হতে পারে। তাহলে এখানে কি রয়েছে, দ্য নান সেইড ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, অবশ্যই এখানে হচ্ছে না। দ্য নান ফরবিড, নিষেধ করেছিলেন নট টু প্লাক ফ্লাওয়ার্স, ফুল না তুলতে। তাহলে এখানে ডু নট হিসাবে নট টু হয়েছে, কিন্তু আবার এখানে ফরবিড করা হয়েছে। তাহলে সন্ন্যাসিনী নিষেধ করেছিলেন ফুল না তুলতে, তাহলে ফুল তোলার ব্যাপারই কিন্তু থেকে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখো ফরবিডটা যখন নিষেধ করা হয়েছে, কারণ এখানে নেগেটিভ ফোর্স থেকেই যায়। সন্ন্যাসিনী নিষেধ করেছিলেন টু প্লাক ফ্লাওয়ার, যদি আমরা ফরবিড ব্যবহার করি তখন ডু নটটা কিন্তু আর নট টু লিখবো না, অনলি টু উই হ্যাভ টু রাইট, আমাদের শুধুমাত্র টু লিখতে হবে, নান অফ দিস এর মধ্যে কোনোটি নয়। তো দ্য নান ফরবিড টু প্লাক ফ্লাওয়ার। আবার হতেই পারে যখন আমরা বুঝতে পারছি না যে এখানে কি আদেশ রয়েছে না উপদেশ রয়েছে না অনুরোধ রয়েছে, এরকম যদি আমরা না বুঝি, তবে অবশ্যই পাস্ট টেন্সে আমরা টোল্ড অথবা আস্কড কিন্তু করতে পারি, টোল্ড অথবা আস্কড করতে পারি। কোথায়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এই বাক্যের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা ফরবিড না লিখি, তখন কিন্তু ডু নটটা অবশ্যই কি লিখতে হবে, নট টু হিসাবে লিখতে হবে। তাহলে দ্য নান, ধরে নিলাম টোল্ড, দ্য নান টোল্ড, তাহলে এখানে দেখো ডু নট, নট টু প্লাক ফ্লাওয়ার্স। আর এখানে ফরবিড যদি করে নেওয়া হতো নিষেধ করা, সেই ক্ষেত্রে এখানে নট টু না লিখে অনলি টু উই হ্যাভ টু রাইট। দ্য প্লুরাল অফ মাইসেলফ ইজ, মাইসেলফ যে শব্দটি এখানে, এটা কি মাইসেলফটা সিঙ্গুলার, মাইসেলফ সিঙ্গুলার, এই মাইসেলফের যে প্লুরাল ফর্ম বহুবচন কি হবে, মাইসেলফ, মাইসেলফস, আওয়ারসেলফস, মাইসেলফ। তো এখানে একটা জিনিস দেখো, মাইসেলফস এবং মাইসেলফ বলে কোনো শব্দ হয়ই না। আর মাইসেলফ বলতে কি, আমার নিজের, আর আওয়ারসেলফ আমাদের নিজের, তাই তো। তাহলে আওয়ারসেলফ প্লুরাল, আওয়ারসেলফ প্লুরাল। দ্য ওয়ার্ড স্ট্যাগ, স্ট্যাগ ইজ এ, স্ট্যাগ যে শব্দটা রয়েছে, তো স্ট্যাগ, স্ট্যাগের অর্থ এ মেল ডিয়ার, এ মেল ডিয়ার, একটা পুরুষ হরিণকে যখন বোঝানো হয় তখন স্ট্যাগ শব্দটি ব্যবহার করা হয়। তো স্ট্যাগ ম্যাসকুলিন, ম্যাসকুলিনের অর্থই কিন্তু পুংলিঙ্গ, পুরুষবাচক বোঝালে, ফেমিনিন স্ত্রীবাচক, কমন উভয়লিঙ্গ, নিউটার কি জড়পদার্থ বা অচেতন পদার্থকে যখন বোঝানো হয়। দ্য ওয়ার্ড স্ট্যাগ ইজ আ মেল ডিয়ার, তাহলে এখানে ম্যাসকুলিন, এ নাম্বার সঠিক। আই ওয়াজ পারমিটেড টু গো, দ্য ফ্রেজ টু গো, এখানে যে টু গো শব্দটা, শব্দগুচ্ছ রয়েছে ফ্রেজ, তো সেটা কি হয়েছে, ওয়ার্কস হেয়ার অ্যাজ ইনফিনিটিভ হয়েছে, জেরান্ড হয়েছে, পার্টিসিপেল, নান অফ দিস। তাহলে এগুলো কোনটা হয়েছে এটা জানার
বলতে গেলে বা জানতে হলে আমাদের অবশ্যই সংজ্ঞাগুলো একটু সংক্ষেপে জানা উচিত। ইনফিনিটিভ মাথায় রাখবে যে ভার্বের টিও টু এর পরে ভার্বের কি হবে, ভার্বের ফার্স্ট ফর্মে আগে টিও টু বসবে, টু প্রিপোজিশন বসবে ফার্স্ট ফর্মে লাগে। আর জেরান্ড সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি, এবং এটা একটা নাউনের কাজ করবে। কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। এবং পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে, আরও কি হতে পারে? ডি হতে পারে, ইডি হতে পারে, ইএন হতে পারে, টি হতে পারে, এনটি হতে পারে, এবং এগুলো সবসময় অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। অ্যাডজেক্টিভ, যদিও এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোরই কিন্তু কি থাকে? ফোর্স পেয়ে থাকে পার্টিসিপেল। যে বলি আমি এইরকম, ইট ইজ আ ব্রোকেন চেয়ার। ব্রোকেন চেয়ার, এটি একটি ভাঙা চেয়ার। তাহলে এখানে দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোকেন তো এখানে পার্টিসিপেল রয়েছে, পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল, চেয়ারটি কেমন? ভাঙা। ইট ইজ আ ব্রোকেন চেয়ার, তাহলে পার্টিসিপেল এখানে আমরা জানলাম। আবার হতেই পারে যে যেমন জেরান্ডের উদাহরণ বলেছি, ধরে নি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। SWI MMING, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে কিন্তু দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং সেটা কিন্তু নাউনের কাজ করেছে এবং এটা জেরান্ড হয়েছে। এটা কি হয়েছে? জেরান্ড হয়েছে। আবার যদি বলি আমরা এরকম, আই স রাম সুইমিং, আমি রামকে সাঁতার কাটতে দেখলাম। তাহলে রামের সাঁতার কাটা একটা অবস্থায় দেখলাম, এটা কিন্তু আবার এখানে কি হয়েছে? পার্টিসিপল হয়েছে। তো যাই হোক, এখানে টু গোটা কি হয়েছে? তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের আগে এখানে কিন্তু টিও টু ব্যবহার হয়েছে, তাহলে ইনফিনিটিভ হয়েছে। আর এখানে বক্তার কোনো কিছু করতে, বলতে, চলতে, খেতে, এই ধরনের অর্থ কিন্তু প্রকাশ পেয়ে থাকে। ইন্টেনশন অফ দ্য স্পিকার, বক্তার উদ্দেশ্য এখানে প্রকাশিত হয়। ব্রেকফাস্ট, 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 নান অফ দিস। তো দ্য প্রপার স্পেলিং ইজ, এখানে সঠিক বানানটা দেখো, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট প্রথমে এ নাম্বারটায় বা 1 নাম্বারটাই কিন্তু সঠিক। সঠিক বানানটা কি? কারণ কারেকশন অফ স্পেলিং অথবা বলা যেতে পারে কারেক্ট স্পেলিং, সেটা কিন্তু WBSSC যে গ্রুপ সি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই রয়েছে। মাই ফাদার ইউজ টু রিডস দ্য রামায়ণা, কারেক্ট ইট। এখানে অবশ্যই অপশনগুলো দেওয়া নেই বা ইচ্ছা করে আমি এখানে দিইনি। তো মাই ফাদার ইউজ টু রিডস দ্য রামায়ণা, ইউজ টু শব্দটা সাধারণভাবে আমরা অতীতকালে ব্যবহার করি, যে কোনো কাজ প্রতিনিয়ত চলতো বা হতো এইরকম বোঝাতে, যে আমার বাবা কি করতেন? ইউজ টু রিডস দ্য রামায়ণা, ইউজ টু রিড দ্য রামায়ণা, রামায়ণ পড়তেন। আর বাবা হলো রামায়ণ পড়তেন। তো এখানে ইউজ টু, আবার এখানে লক্ষ্য করে দেখো রিডস রয়েছে, আবার এখানে ইউজ টু, তো টু এর পরে অবশ্যই কখনো কিন্তু এস যুক্ত হতেই পারে না। তো ইউজ টু রিড, এখানে এটাই ভুল কিন্তু রয়েছে। মাই ফাদার ইউজ টু রিড দ্য রামায়ণা। সর্বশেষ 3 নাম্বার, অনেস্টলি স্পিকিং আই ওয়াজ দ্য লাস্ট। দ্য ওয়ার্ড অনেস্টলি ইজ এ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। তো এখানে অনেস্টলি যে শব্দটি রয়েছে, যে সত্যি সত্যি বলতে, আমি শেষ ছিলাম। দ্য ওয়ার্ড অনেস্টলি ইজ এ অ্যান, এখানে অনেস্টলি যে শব্দটা সেটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব? তো অবশ্যই এটা কিন্তু দেখো সত্যি সত্যি বলতে, এখানে অনেস্ট শব্দ আমরা জানি, অনেস্ট এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সঙ্গে সাধারণত এলওয়াই যখন আমরা অ্যাড করি তখন সেটা কিন্তু ইট বিকামস অ্যাডভার্ব, কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে অ্যাডভার্ব, অনেস্টলি শব্দটা এখানে কিন্তু অ্যাডভার্ব হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল বিভিন্ন চাকরির জন্য ইংরেজি পার্ট থেকে তোমাদের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আলোচনা সহ উত্তর। তো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখেছো। চ্যানেলে নতুন হলে চাকরি সংক্রান্ত ইংরেজি টপিকের উপরে বিভিন্ন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকেই।